লস অ্যাঞ্জেলেস ইজ বার্নিং। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সবসময় মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রটা শুধুমাত্র তাদেরই, অর্থাৎ যারা অভিজাত, যারা ধনী এবং যারা রক্ষণশীল। আপনারই আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা মার্কিন মুলুকে থাকেন, আপনারা হয়তো জানেনই না তারা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো প্রত্যহ ব্যবহার পান ওই মার্কিন যুক্তরাষ্ট্রে। কেউ কেউ দেখবেন এয়ারপোর্টে নেবেই তারা মুছছেন। দেখুন, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু এই যে ধোয়া মোছা ঝাড়ুদারের কাজ, এরকম কাজ মার্কিনী ধনীরা রক্ষণশীলরা করতেই পারেন না। আর সেই জন্য গোটা দুনিয়া থেকে তারা হাজির করেছেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ব্যাপারটা। এই যে ডাউন টাউন অফ লস অ্যাঞ্জেলেস, আমি নিজেও লস অ্যাঞ্জেলেসে কিছুদিন ছিলাম। আমি দেখেছি লস অ্যাঞ্জেলেসে এই ডাউন টাউন অনেকের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সময়টা তার খুব একটা ভালো যাচ্ছে না। অনেকে বলছেন এই খারাপ সময়ের মধ্যে থেকে আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অনুরাগীরা এখনও আশা রাখছেন, ভরসা রাখছেন ডোনাল্ড ট্রাম্পের ওপর। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের কেন সময়টা খারাপ যাচ্ছে? এমনি ধন কুবের এলন মাস্ক, তার সঙ্গে তার ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়ে গিয়েছে এবং ট্রেড ফেয়ার নিয়ে গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কটা অম্লমধুর। এই রকম সময়ে দাঁড়িয়ে আবার নতুন ধাক্কা। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সবসময় মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রটা শুধুমাত্র তাদেরই, অর্থাৎ যারা অভিজাত, যারা ধনী এবং যারা রক্ষণশীল। মুশকিলটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো অর্থাৎ ওল্ডেস্ট ডেমোক্রেসি, অর্থাৎ সবচেয়ে প্রাচীন গণতন্ত্র। সেখানে বিভিন্ন ঐতিহাসিক কারণে আমরা জানি যে গোটা পৃথিবী থেকে নানা বর্ণের, নানা ভাষাভাষী, নানা ধর্মের মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং যতদিন গড়িয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যতদিন গড়িয়েছে, দ্য গ্রেট আমেরিকান ড্রিম অর্থাৎ সেই মহান মার্কিনী স্বপ্নের টানে গোটা পৃথিবীর মানুষ সেখানে জড়ো হয়েছে। আসলে অনেকে মনে করেন এই দুনিয়াতে স্বর্গরাজ্য হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে গেলে কাজকর্ম, গ্ল্যামার, কোনো কিছুর কমতি নেই। আর সেই জন্যে গোটা পৃথিবী থেকে সাধারণত মানুষ ছুটে যেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে। আমাদের দেশেই দেখুন না, আপনারই আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা মার্কিন মুলুকে থাকেন, আপনারা হয়তো জানেনই না তারা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো প্রত্যহ ব্যবহার পান ওই মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু তা সত্ত্বেও এনআরআই অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান শুনলেই কীরকম ভক্তিতে গদগদ হয়ে যায়। শুধু বাঙালি নয়, গোটা ভারতবর্ষে, গোটা তৃতীয় বিশ্বে, এই উপমহাদেশে একই ঘটনা। ভারত অবশ্যই আমরা জানি যে বিশেষ করে সিলিকন ভ্যালি এবং যেখানে মেধার কাজ লাগে সেই ধরনের মূলত বাঙালিরা সেরকম কাজকর্ম করেন। কিন্তু গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে যারা যান তারা খুব সামান্য কাজ করেন। কেউ কেউ দেখবেন এয়ারপোর্টে নেবেই তারা মুছছেন। দেখুন, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু এই যে ধোয়া মোছা ঝাড়ুদারের কাজ, এরকম কাজ মার্কিনী ধনীরা রক্ষণশীলরা করতেই পারেন না। আর সেই জন্য গোটা দুনিয়া থেকে তারা হাজির করেছেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন ব্যাপারটা। তার কারণ গড়পড়তা একজন মার্কিনী নাগরিক সে যে পরিমাণ আয় করে ঘন্টা পিছু, যারা এইভাবে এসে ঢুকে জুড়ে বসেছেন তারা অনেক কম টাকায় কাজ করে। তবে হ্যাঁ, ফেডারেল অনেক আইন কানুন আছে, সেসব মেনে কাজ পেতে হয়। আবার অনেক ক্ষেত্রে যাদের কাছে বৈধ আইনি কোনো রকম কাগজ নেই, তারাও কিন্তু শুধুমাত্র মুনাফার জন্যে কাজ পেয়ে যান। অর্থাৎ মালিক দেখেন একে আমার অনেক কম টাকা দিতে হবে, কিন্তু পরিশ্রম করবে গাধার মতো। ঐতিহাসিকভাবে অনেক ঘটনা, আমি সেই ঘটনাতে যাচ্ছি না। যারা কৃতদাস হয়ে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন, আজকে তাদের পরবর্তী প্রজন্ম তারাও রয়ে গেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ, যে কাজগুলো ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ কাজ মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা করতে চান না, নাগরিকরা করতে চান না। তার জন্যও নিয়ে আসা হয়েছে বাইরে থেকে বিশেষ ধরন কাজ করতে পারে এমন অনেককে। আপনারা জানেন, শুনে থাকবেন
আপনাদের থেকে যারা অনেক বেশি বয়স্ক প্রবীণ তারা জানেন একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা ইউরোপ জুড়ে বিভিন্ন কাজের জন্য মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরই বংশধররা পরবর্তীকালে সেখানে থেকে যান এবং তাদের চোখের স্বপ্ন লাগে এই মায়াঞ্জনের জন্যই তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে থেকে গিয়েছেন। এখন মুশকিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন গোটা মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে যারা কনজারভেটিভ রক্ষণশীল, তাদের মন রক্ষার্থে তিনি উল্টো সুর গাইছেন। কীরকম? তিনি বলছেন এবং করেও দেখাচ্ছেন বিভিন্ন দেশে কাউকে হাতে শৃঙ্খলা পরিয়ে, কাউকে জোর করে উড়োজাহাজে বসিয়ে সমস্ত দেশে পাঠিয়ে দিচ্ছে। আর এই নিয়েই বিপত্তি দেখা দিয়েছে মানুষের মনে। যারা দীর্ঘদিন ধরে বাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এই মুহূর্তে খুব অনিশ্চয়তায় ভুগছেন। আর এই জন্যেই লস অ্যাঞ্জেলেস চলছে, অর্থাৎ লস অ্যাঞ্জেলেস ইজ বার্নিং। দেখুন কি সব পোস্টার, উই আর দ্য সিটি অফ অ্যাঞ্জেলস, আইস অ্যান্ড ন্যাশনাল গার্ড, গো অ্যাওয়ে। কেন বলছে? তার কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে তাদের খেদিয়ে বার করে দেওয়ার চেষ্টা চলছে। ওই অনিশ্চয় থেকে যে আন্দোলন জন্মেছে, সেই আন্দোলন এই মুহূর্তে মহিরুহর আকার ধারণ করেছে। এতটাই তার প্রাবল্য যে আজ বাদে কাল সেখানে সেনাবাহিনী নামাতে হচ্ছে কাকে? খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। একবার দেখে নেব কে কি বলছেন। আমি প্রথমেই চলে যাব সিবিএস এর রিপোর্টিংয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিএস নিউজ কি লিখছে? লস অ্যাঞ্জেলেস অ্যান্টি আইস প্রটেস্টার্স ক্ল্যাশ উইথ পুলিশ, সেট ফায়ার্স ডাউনটাউন অ্যামিড ন্যাশনাল গার্ড ডিপ্লয়মেন্ট। অর্থাৎ ন্যাশনাল গার্ড সেখানে চলে এসেছে, তা সত্ত্বেও কিছু করে উঠতে পারছে না। কেন করে উঠতে পারছে না? তার কারণ লস অ্যাঞ্জেলেস জ্বলছে। এবার এই লস অ্যাঞ্জেলেসের প্রটেস্টাররা কি চায়, তাদের কি বক্তব্য, সেটা আপনাদের জানাবো। National Guard troops arrived in downtown Los Angeles on Sunday after being ordered into the city by President Trump in response to a weekend of violent clashes between law enforcement officers and protesters triggered by immigration enforcement operations in the area on Friday. দেখুন, এই যে ডাউনটাউন অফ লস অ্যাঞ্জেলেস, আমি নিজেও লস অ্যাঞ্জেলেসে কিছুদিন ছিলাম। আমি দেখেছি লস অ্যাঞ্জেলেসে এই ডাউনটাউন অনেকের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। এমনকি রাতের বেলায়, ধরুন রাত 8টা-9টার পর সাধারণত বাড়ি থেকে অনেকে বেরোন না। তার কারণ এমন কিছু অঞ্চল আছে যে এই সমস্ত অঞ্চলে অনেকে বলেন ছিনতাই হয়ে যাওয়ার ভয়। সেই ডাউনটাউন জ্বলছে। কেন? তার কারণ এই ডাউনটাউনে সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা থাকে। তারা যদি অনিশ্চয়তায় ভোগে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ সঞ্চার যদি হয়, তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবেই। Protesters clashed with soldiers on Sunday afternoon after a crowd gathered near Metropolitan Detention Center downtown. এই যে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ডাউনটাউন, একে সাধারণ অর্থে ডাউনটাউনে যারা রয়েছেন, যারা অনিশ্চয়তায় ভুগছেন, তারা এই ডিটেনশন সেন্টারটাকে কারাগার ভাবছে। কারাগারের অন্তরালে যেভাবে নিক্ষেপ করা হয়, ডিটেনশন সেন্টারটা তাদের কাছে একটা ভয়ানক দুঃস্বপ্নের মতো। Images captured by CBS News Los Angeles showed members of the National Guard using what appeared to be a tear gas and firing non-lethal rounds towards some group of the demonstrators. এবার আপনারা বলবেন, এই যে কাঁদানে গ্যাস অর্থাৎ টিয়ার গ্যাস আর ফায়ারিং, এমন ফায়ারিং যেগুলো খুব একটা আহত করবে না, মানে আপনার প্রাণহানির সম্ভাবনা নেই, সেটা ছুটতে বাধ্য হচ্ছে, এটা এমন কি খবর? এসব তো হামেশাই ঘটে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড যখন এই অস্ত্রগুলো ব্যবহার করে, জানবেন সেখানে ফেডারেল আইন অনেক শক্ত, এবং পুলিশ যখন এইভাবে মারছে, তখন আপনি জেনে রাখবেন যে একটা কোথাও অ্যালার্ম বেজে উঠেছে, অর্থাৎ বিপদ ঘণ্টি বেজে উঠেছে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক আমরা জানি ঘটনা চোখের সামনে এসছে, যেখানে কৃষ্ণাঙ্গ মানুষ, পিছিয়ে পড়া মানুষদের সেখানে নির্যাতন করা হয়েছে, মৃত্যুও ঘটেছে, এবং কাঠগড়ায় অভিযোগ পুলিশের ওপর।
সুতরাং এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই রকমভাবে সমষ্টিবদ্ধ মানুষ যারা আন্দোলন করছেন তাদের উপর টিয়ার গ্যাস ছোড়া এবং এইভাবে পুলিশি আক্রমণ, ন্যাশনাল গার্ডের আক্রমণ সত্যি কিন্তু তার একটা আলাদা তাৎপর্য আছে। Los Angeles clashes escalate amid Trump crackdown, vehicles torched, dozens held, key points. President Trump deployed National Guard to Los Angeles amid protest against deportation operations, sparking clashes and political backlash. Governor Newsom outside a detention center with the law enforcement using tear gas. Trump threatened further action including deploying Marines, while Mexico defended migrants, heightening tension between federal and state authorities. দেখুন, ডোনাল্ড ট্রাম্প এখন বলছে মেরিনকে অর্থাৎ কাজে লাগাবে। মেরিন হচ্ছে ইউনাইটেড স্টেটসের সবচেয়ে যতগুলো এলিট গ্রুপ আছে এনফোর্সমেন্টের, যারা ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ড্রাগ ট্রাফিকার্সদের সঙ্গে লড়াই করে, এরা হচ্ছে ভয়ানক। সুতরাং এমন পর্যায়ে পৌঁছে গেছে যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হুমকি দিতে হচ্ছে মেরিনকে কাজে নামানো হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে কেন? হিন্দুস্তান টাইমস লিখছে, লস অ্যাঞ্জেলেস প্রোটেস্ট স্পাইরাল as protester torch cars Black Major freeway. A dozen National Guard DHS personnel pushed back protesters outside LA Federal Building. 300 Guard members deployed to 3 LA areas, says US Northern Command. US Northern Command বলেছেন 300 গার্ড সেখানে মোতায়েন করা হয়েছে। কোথায়? আপনাদের আগেই বলেছি, ডাউনটাউনে 3 LA areas. Authorities arrested about 30 people, অর্থাৎ 30 জন গ্রেফতার হয়েছে শনিবারই, ইনক্লুডিং 3 সাসপেক্টেড অফ অ্যাসল্টিং অ্যান অফিসার। তাদের মধ্যে এমন 3 জন রয়েছে যারা কোনো অফিসারকে, নির্দিষ্ট এক অফিসার যাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং সাসপেক্ট করা হচ্ছে অর্থাৎ সন্দেহ করা হচ্ছে এই 3 জন তাদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। দ্য FBI offered $50,000 reward for information on a suspect who threw rocks at police vehicles in Paramount, injuring a federal officer. দেখুন, ইউনাইটেড স্টেটসে $50,000 মার্কিন পুরস্কার ঘোষণা করতে হয়েছে ফেডারেল পুলিশকে। কেন? তার কারণ তারা জানতে চাইছে কারা পুলিশের ভেহিকেলে বা কে পুলিশের ভেহিকেলে পাথর ছুঁড়েছে। এখন আপনি বলবেন কাশ্মীরে তো এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, বিচ্ছিন্নতাবাদী ঘটনা। আসলে লস অ্যাঞ্জেলেসে এই ঘটনা ঘটা মানে সরাসরি প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং প্রেসিডেন্ট সর্বশক্তি দিয়ে এবার লড়ছেন। তার কারণ এই লড়াইটা কোথায় চলে যাবে ইতিমধ্যেই ওয়াকিবহাল মহল বলছে। বিভিন্ন জায়গায় এই যে ছড়াতে শুরু করেছে এবং এই জায়গাগুলোতে যদি ছড়িয়ে পড়ে তাহলে গোটা লস অ্যাঞ্জেলেস এবং গোটা লস অ্যাঞ্জেলেসের পর গোটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইস্ট কোয়েস্ট, ওয়েস্ট কোয়েস্ট সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। এই ভয়টাই কিন্তু মার্কিনিরা পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার লিখেছেন, গভর্নর গাভিন নিউসাম অ্যান্ড মেয়র বাস should apologize to the people of Los Angeles for the absolutely horrible job that they have done. And this now includes the ongoing LA riots. নিজেই লিখছেন ট্রাম্প, নিজে খুব পরিষ্কার করে লিখছেন সামাজিক মাধ্যমে লস অ্যাঞ্জেলেস রাইট অর্থাৎ দাঙ্গা। এবং তিনি সরাসরি গভর্নর এবং মেয়রকে, গভর্নর গাভিন নিউসাম এবং মেয়র বাসকে বলছে ওদের ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে যা ঘটেছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে আগুনটা তো জ্বালিয়েছেন তিনি, সলতে জ্বালানো থেকে আগুন জ্বালানো শুরুটা তো করেছেন তিনি। এখন অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশ্ন তুলেছে, যদি এই ধরনের ঘটনা ঘটে আরও বেশি তাহলে গোটা ফেডারেল সিস্টেম একেবারে নড়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে যাবে। আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে আগে পিছু না ভেবে হঠাৎ এরকম করে একটা কার্যক্রম শুরু হয়ে গেল যেখানে সরকার জানেই না তার যে কতটা ক্ষোভ সঞ্চারিত হতে পারে। আবার অনেকে বলছেন এটা কি ট্রেড ট্যারিফ নাকি, আজ সকালে ইম্পোজ করব, কাল রাত্রে তুলে দেব, আবার পরশুদিন সকালে ইম্পোজ করব অর্থাৎ চাপিয়ে দেব। অন্যান্য দেশ তারা তো কূটনৈতিকভাবে মোকাবিলা করবে, কিন্তু এই মানুষগুলো
এরা তো নিজের জীবনের অনিশ্চয়তার জন্য এরা তো তীব্রভাবে জ্বলে উঠবে। দেখুন, মার, দাঙ্গা, পুলিশের গাড়িতে ইট ছোড়া, পাথর ছোড়া, এগুলো কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। এগুলো অভদ্র আচরণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই অরাজকতার সৃষ্টি হলো কেন? এটাই বিরোধীরা অর্থাৎ ডেমোক্র্যাটরা এখন প্রশ্ন তুলেছেন। ডোনাল্ড ট্রাম্প একটা লম্বা সামাজিক মাধ্যমে লম্বা একটা লিখেছেন। জেডি ভান্সও লিখেছেন, দ্য মোমেন্ট কলস ফর ডিসিসিভ লিডারশিপ, দ্য প্রেসিডেন্ট উইল নট টলারেট রাইটিং অ্যান্ড ভায়োলেন্স। জেডি ভান্স মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট লিখছেন যে প্রেসিডেন্ট সহ্য করবে না রাইটিং অর্থাৎ দাঙ্গা এবং হিংসার ঘটনা। আসলে এরা সামাজিক মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্প বলুন, জেডি ভান্স বলুন, এরা সামাজিক মাধ্যমে যতই তড়পাক না কেন তারা নিজেরাও জানেন অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। The New York Times লিখছে, what to know about the immigration protest in Los Angeles. Some of the National Guard troops ordered by President Trump arrived on Sunday as protest against a series of workplace raids continued for a third day. 3 দিন ধরে চলছে, রেড চলছে, লাগাতার রেড চলছে এবং ন্যাশনাল গার্ড অর্থাৎ জাতীয় রক্ষী তাদের ট্রুপকে কে বলবৎ করেছেন এবং সেখানে মোতায়েন করেছেন স্বয়ং প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। Any demonstration that got in the way of immigration officials would be considered a form of rebellion. অর্থাৎ কোনো রকম ডেমনস্ট্রেশন হলে সেটাকে বিদ্রোহ হিসেবে ঘোষণা করেছেন। মিস্টার ট্রাম্প সেড ইন হিজ অর্ডার ইস্যুড অন স্যাটারডে। ট্রাম্প এই রকম একটা নির্দেশনামা তৈরি করে দিয়েছে, অনেকটা ওই রকম আর কি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মানে তুমি আমাদের পক্ষে, তুমি যদি কোনো বিরুদ্ধাচরণ করো তুমি বিপক্ষে, আমাদের শত্রু, ঠিক ওই রকম একটা নির্দেশিকা একেবারে ট্রাম্পোচিত ভঙ্গিমায় তিনি সেই নির্দেশনামা ছড়িয়ে দিয়েছেন। The dispatch of the troops was an extraordinary escalation that put Los Angeles squarely at the center of tension over his administration's immigration crackdown. An expert said it was the first time since 1965 that a president had bypassed a state governor to activate the state's National Guard force for law enforcement or civil unrest purpose. 1965 সালের পর এই প্রথম কোন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সেই রাজ্যের গভর্নরকে লঙ্ঘন করে, অর্থাৎ ফেডারেল সিস্টেমে আপনারা জানেন যে রাজ্য এবং কেন্দ্র, এখানে সরাসরি রাজ্যকে অস্বীকার করে এই রকমভাবে ন্যাশনাল গার্ড ট্রুপ মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, হস্তক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারে গভর্নরকে না বলে একদম স্ট্রেট মানে সোজাসুজি একেবারে নামিয়ে দেওয়া হচ্ছে ন্যাশনাল গার্ড, এবং এখন হুমকি দেওয়া হচ্ছে মেরিনকেও নামিয়ে দেওয়া হবে। যে কথা আপনাদের বলছিলাম, আসলে এই মুহূর্তে রাগ গিয়ে পড়েছে গভর্নর আর মেয়রের ওপর, কিন্তু অনেকেই এই প্রশ্নটা তুলেছেন গভর্নর মেয়র কি করবেন। আসলে সিদ্ধান্ত তো নিয়েছিলেন প্রেসিডেন্ট। অনেকে বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার সময় তাকেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই ধরনের সিদ্ধান্ত, অর্থাৎ যে ডিপোর্ট করে দেওয়া, দেশে দেশে পাঠিয়ে দেওয়া, হাতে শৃঙ্খলা পরে পাঠিয়ে দেওয়া, এটা কি সবাই ভালোভাবে নেবে? কয়েকজন রক্ষণশীল মানুষকে খুশি করতে গিয়ে গোটা দেশে এইভাবে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে তো অরাজকতার সৃষ্টি হবে। এর ফলে কি হয়েছে? বৈদেশিক সম্পর্কে কি কোথাও রেখাপাত করেছে? অবশ্যই করেছে। আমরা জানি মেক্সিকো থেকে শুরু করে লাতিন আমেরিকার একাধিক দেশ, এমনকি ভারতবর্ষ, আমরাও যখন দেখলাম ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, একেবারে বন্দি দশা, আমাদের কি ভালো লেগেছে? ভালো লাগেনি। আবার উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প নিজেই ধিক্কৃত হচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে, আর সেই জন্য ডোনাল্ড ট্রাম্পস ট্রাভেল ব্যান টেকস এফেক্ট টুডে। সিটিজেন ফ্রম 12 countries affected. All you need to know. President Trump implemented a new travel ban restricting entry from 12 nations. 12টা দেশ থেকে আসা যাবে না, citing security concerns following a recent attack. The ban affects refugees and immigrants, raising legal concern and criticism from lawmakers. Notably, it excludes athletes and diplomats from these countries. অর্থাৎ অ্যাথলিট, ক্রীড়াবিদ তারা আসতে পারবেন, আর ডিপ্লোম্যাটসরা তারা আসতে পারবেন, কিন্তু 12টা দেশ থেকে কাউকে আসতে দেবে না।
Are there any exceptions to Donald Trump's US travel ban? As per Donald Trump's order, the ban does not apply to athletes competing in 2026 World Cup. আসলে ক্রীড়াবিদরা যদি না আসে তাহলে 2026 ওয়ার্ল্ড কাপটা হবে কি করে? কারণ 2026 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ নিয়ে সাজো সাজো রব। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দেবেন ম্যাজিক এবং গোটা দুনিয়ায় তিনি যে সবচেয়ে ক্ষমতাশালী পুরুষ সেটা প্রমাণ করবেন ওই মঞ্চে। সুতরাং ক্রীড়াবিদদের কিন্তু আটকানো হচ্ছে না, যেমন আটকানো হচ্ছে না ডিপ্লোম্যাটসদের, অর্থাৎ কূটনীতির বিদেশের বিভিন্ন দেশ যাদের কূটনীতিকরা আসেন তাদের আটকানো হচ্ছে না। Co-hosted by Canada, Mexico and US on 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক। অর্থাৎ অলিম্পিক এবং ওয়ার্ল্ড কাপের জন্যই কিন্তু এই ছাড়, আর কোনো কারণ নেই। It also does not apply to diplomats from the targeted countries. এবার টার্গেটেড কান্ট্রি ডিপ্লোম্যাটসরা আসতে দেবেন। অনেকেই বলছেন এর পেছনে একটা কূটনৈতিক কারণ আছে। কারণটা কি? তার কারণ যেই দেশের বাসিন্দারা রয়েছেন তাদের তো ফেরাতে হবে, অন্তত তাদের সঙ্গে কথা বলে তো ফেরাতে হবে। পুশব্যাক করতে গেলে আপনার উল্টো দিকে দেশটাকেও তো হাতে রাখতে হবে, আর সেই জন্যই এই সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন। অ্যাকর্ডিং টু an AP report, the new ban does not revoke visas previously issued to the people from the countries on the list. যেই ভিসাগুলো পুরনো, অর্থাৎ যেগুলো ইস্যু হয়ে গেছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছে না স্বভাবতই, কারণ এগুলো তো আগে ভিসা দেওয়া হয়ে গেছে। However, if applicants find it hard to meet the narrow criteria for exemption to the ban, their application will be rejected from today. তা সত্ত্বেও একটা শর্ত এখানে রাখা হয়েছে, যদি এমন কোনো কিছু থাকে তাতে কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করে দিতে পারে যদি মনে করে। Travelers with previously issued visa should still be able to enter US even after the ban takes effect. অর্থাৎ যে সমস্ত ট্রাভেলাররা অর্থাৎ পর্যটকরা আগে ভিসা ইস্যু করা হয়েছিল তারা কিন্তু আসতে পারে। What is the scope of Donald Trump's travel ban? According to the White House, the move fully bars entry into US for citizens of the following 12 countries. কোন দেশগুলো একবার দেখে নিই। আফগানিস্তান, চান, কঙ্গো, ব্রাজাভিল, এরিট্রিয়া, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, Somalia, Sudan and Yemen. It also imposes a partial ban on travelers from Burundi, Cuba, Laos, Sierra, Togo, Turkmenistan and Venezuela. An exception will be made for some temporary work visa for this citizen. অর্থাৎ এরা তো আসতে পারবেনই না, আর এদের পার্শিয়াল অর্থাৎ পুরোপুরি নয়, কিন্তু সেখানে কঠোর নজরদারি থাকবে এবং বিশেষ কাজের জন্য কিছু ছাড় আছে। Donald Trump in his announcement had warned that new countries could be added as threats emerge around the world. এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি বলছেন এই 12টা দেশকে তো আমি পুরোপুরি ব্যান করে দিলাম ট্রাভেল ব্যান, এবং এই দেশগুলোকে যেমন টঙ্গো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, সিয়েরা, কিউবা, লাওস, বুরুন্দি এদেরও পার্শিয়াল ব্যান করলাম, পুরোপুরি করিনি। কিন্তু তিনি গোটা পৃথিবীকে বলছেন অ্যাজ থ্রেটস ইমার্জ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বলছে নতুন যে কোনো মুহূর্তে কিন্তু আমি নতুন কোনো দেশকে এই তালিকায় ঢুকিয়ে দেবো। অর্থাৎ তোমরা যদি বাড়াবাড়ি করো, তোমরা যদি তোমাদের যারা বংশোদ্ভূত তাদের যদি নিয়ন্ত্রণে রাখো, তাহলে তোমাদেরও ব্যান করে দেব। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যান করলে কি হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ব্যান করলে কোনো দেশের নাগরিককে ব্যান যদি করে, সেটা ব্যক্তিগতভাবে কারোর অসুবিধা হতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে সত্যি তো পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ সে যদি ব্যান করে যায় তাহলে কূটনৈতিক ক্ষেত্রে অসুবিধা হয়। কারণ আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র যার ভিসা বাতিল করে দেন, পৃথিবীর এরকম অনেক দেশ আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে। অর্থাৎ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন তাহলে ওই দেশগুলোতেও আপনি ঢুকতে পারবেন না। ফলত কি হয়? ফলত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে অন্য দেশও তার সঙ্গে বাণিজ্য করতে পারে না।
যেমন ধরুন ইরান, বা যেমন ধরুন এই মুহূর্তে রাশিয়া, বা যেমন ধরুন উত্তর কোরিয়া, এইসব দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে যুগে যুগে অনেক দেশ ভয় পেত। তার কারণ তারা জানতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন দৃষ্টি আছে, এবং একটা সময় অবশ্যই ইরাক। এখন এই সমস্ত তো নীতি চলে, কিন্তু এইভাবে একদিকে আপনারা তো ট্রেড ট্যারিফে দেখেছেন, সকালবেলা এক কথা হচ্ছে, পরের দিন সকালবেলা আরেক কথা হচ্ছে। এই বলছে তোমার ট্রেড ট্যারিফ বাড়িয়ে দেওয়া হলো, এই বলছে ঠিক আছে আমি আপাতত ইম্পোজ করছি না। অর্থাৎ কোথাও যেন ডোনাল্ড ট্রাম্পের এই বিজ্ঞপ্তি দেওয়া, নিষেধাজ্ঞা জারি করে দেওয়া, এগুলো যেন স্বভাবে দাঁড়াচ্ছে। এইসব দাঁড়ায় কখন? যখন রাষ্ট্রপ্রধান তিনি মনে করেন তিনি এক নায়কতন্ত্র চালাচ্ছেন, আর এই সময় সে স্বেচ্ছাচারী হয়ে যায়, দুনিয়াতে কাউকে ভয় পাই না। আমার ইচ্ছে হলো ব্রেকফাস্ট হওয়ার আগে একটা দেশকে আমি ব্যান করে দিলাম, ইচ্ছে হলো ব্রেকফাস্টের পর মনে হলো না আজকের ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেল, ঠিক আছে ব্যানটা আমি পার্শিয়াল করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব রাজনীতিতে, কূটনীতিতে সমস্ত কিছু অত্যন্ত ভেবে চিনতে বিভিন্ন কথা ঘোষণা করা হয়, বিভিন্ন দেশও ঘোষণা করে অত্যন্ত ভেবে চিনতে। কোথাও কি বিশ্ব রাজনীতিটা পিছিয়ে যাচ্ছে না? কোথাও কি বিশ্ব কূটনীতিটা পিছিয়ে যাচ্ছে না? অনেকেই এরকমটাই মনে করছেন। জয় হিন্দ।